আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? কালকে আমরা শিখছিলাম যে এয়ারপোর্টে আসা যাওয়ার পথে অনাকাঙ্ক্ষিত কোনো অপরিচিত ব্যক্তি যদি হঠাৎ পরিচয় গ্রহণ করে, হঠাৎ পরিচিত হতে আসে, এই ধরনের পাবলিকের সাথে আমরা অতিরঞ্জিতভাবে পরিচয় বা আলাপ আলোচনা বা নিজের পার্সোনাল কোনো তথ্য দিব না। আর যে কোনো প্রেক্ষাপটে এয়ারপোর্টে যদি কেউ কোনো জিনিস বা যাত্রাপথে সে আমরা যে কোনো ক্ষেত্রে আনা নেওয়ার ক্ষেত্রে যদি কেউ কোনো ব্যাগ লাগেজ আপনার কাছে ধরায় দেয়, মনের ভুলেও সেটা রাখা যাবে না নিজের কাছে। আর যদি ইনকেস রাখতে হয় বলবেন যে ওই জায়গাটায় রেখে দেন, একটা নির্দিষ্ট জায়গায়, আমি এখান থেকে পাড়া দিচ্ছি, অন্য কাউকে ধরতে দেবো না। বা আমার সামনে আপনি রাখেন, একটা ক্যামেরা দেখবেন, ক্যামেরা কাভার করতেছে এরকম একটা এরিয়া যে আপনি এখানে বসে এখানে রাখেন, আমি দেখতেছি, আপনি আসেন এসেতে ওখান থেকে নেবেন, পাহারা দিচ্ছি। আপনার সামনে হোক সমস্যা নেই, দুধের টাচ করা যাবে না। কারণ অনাকাঙ্ক্ষিতভাবে উনি কি করতে পারে, আপনার দিয়ে ওই মালটা পার করবে। কিভাবে করবে একটা ভিডিওতে ক্লিয়ার বলেছিলাম যে যখনই আপনি বোর্ডিং পাস করবেন, এমন টাইমে আপনার বিমানের টাইমেজ আছে, সেই মুহূর্তে করবে কি, হঠাৎ তার 1 বা 2-তে চাপ দেবে। আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, আপনি ইনকেসে চলে যান, নিয়ে যান, বিমানেতে একসাথে উঠতেছি, ওর লোক কিন্তু ওখানে রয়েছে, আপনাকে নজরদারি করতেছে। ঠিক আপনি পার হলেন, যে সাবধানে পার হতে পারেন, যাই দেখবেন ও হাজির। আর যদি পার না হইতে পারেন, কট খান, এ জনমে আরো জনমে ওকে কখনোই আর পাবেন না। তখন শখের বিদেশ, স্বপ্নের বিদেশ, ভ্যানিশ। অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তির সাথে পরিচয় হওয়া টোটালি দরকার নাই। ক্লিয়ার? এবার আসেন, এই যে ভিডিওগুলো আপনারা করলেন এতদিন, এই যে ট্রেনিংগুলো করলেন, ভিডিও ট্রেনিং করলেন 3 দিন, যে আপনি মারা গেলে লাস্ট 3 দিনের ভিতর চলে আসবে, এত টাকা অত টাকা পাবেন, অমুক জায়গায় যাই অ্যাপ্লিকেশন করতে হবে, অমুক জায়গায় এ করতে হবে, এটা কি বাড়ির লোককে শিখাই গেছেন? পরিবারের কাউকে শিখাইছেন? আপনি তো মারা গেছেন, তাহলে এখন এগুলো জানলো কিনা? আপনার হয়ে এগুলো করবে কিনা? অবশ্যই যে বিষয়গুলো আপনারা শিখেছেন এর কি পয়েন্টগুলা পরিবারকে জানাই যাবে সংক্ষেপে। প্রয়োজনে আমার ভিডিওগুলো দেখাই দিতে পারেন যে এই ভাই বকবক করে ভিডিওতে, এগুলো শুনলেও তোমরা বুঝতে পারবে। এখন বিষয়টা হচ্ছে, যে কোনো প্রেক্ষাপটের জন্য আপনারা যেগুলো শিখলেন এগুলো আপনার পরিবারের লোকও শিখতে পারে। তাহলে কি হবে, আপনি সিচুয়েশন খারাপ হলে বা আপনি বিপদে পড়লে যেটা করণীয় এদেশ থেকে, তারা সে অ্যাকশনটা নিতে পারবে। নাহলে আপনার শিক্ষা তো আপনার কাছে থাকলে ওই দেশে যে আনুষঙ্গিক যে সকল সমস্যায় পড়বেন সেটা উত্তরণ পাবেন। কিন্তু আপনি সমস্যায় পড়ে গেছেন, এখন আপনাকে উদ্ধার করতে হবে, এখন করণীয় কি, এটা তো আপনার পরিবারের লোক জানে না। অর্থাৎ যে জিনিসটা শিখতেছেন এর কি পয়েন্টটা পরিবারের লোকজনদেরকেও শেখাই যাবেন। এবার দেখেন যে আপনি এদেশ থেকে যখনই যাবেন, যাওয়ার সময় যে কাজটা করবেন, বা গ্যাসের ওষুধ ইমার্জেন্সি 2-1 পিস, হ্যাঁ, এটা তো আপনার সঙ্গে করে নিয়ে গেলেন, কিন্তু আপনি ওই দেশে যাওয়ার পর একটা অঘটন ঘটে যান, পাসপোর্টের একটা কপি লাগবে, এটা আপনার পরিবারের লোক কোথায় পাবে? আপনাকে তো আর পাচ্ছে না। অতএব আপনারা যাওয়ার আগে অবশ্যই আপনার এই ধরনের যে গুরুত্বপূর্ণ কাগজপাতি, পাসপোর্টের কপি, ভোটার আইডি কার্ডের কপি, এইসব বিশ্বাস্ত যারা আছে, মা বাবা, ওয়াইফ, সন্তান, এদের কাছে অ্যাকসেপ্ট করে রেখে যাবেন। পাশাপাশি আপনি একটা স্পেশাল ব্যাগ বা একটা ড্রয়ার, যেটার ভিতরে আপনার যত ডকুমেন্টস আছে, সার্টিফিকেট, সবকিছুর একটা সেট ফটোকপি করে সেখানে রেখে দেবেন। কাউকে না পাওয়া গেলেও জন্য আপনার ওই ডকুমেন্টসগুলো ওখানে পাওয়া যায়। কারণ হয় কি, অনেকেই দেখেন, এতে কি হবে যে আপনার অবর্তমানে যখনই কোনো ডকুমেন্টস লাগবে ওখান থেকে বের করে নেওয়া যাবে, বা আপনার পরিবারের সদস্যদের কাছে থাকলে সেটা শো করতে পারে। বুঝতে পারছেন? এবার আসেন,
আপনার অবর্তমানে আপনার পরিবারের কোনো গার্ডিয়ান কিন্তু কেউ নাই। সরকার আপনার পরিবারের দায়িত্ব নেবে। যে কোনো প্রেক্ষাপটে যে কোনো বিপদে পড়লে, সেটা কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, কে, মা বাবা, স্ত্রী, সন্তান, অবশ্যই যে হটলাইন নাম্বারটা দেওয়া হয়েছে আপনারা আবারও পাবেন, আমি বারবার দেব, সমস্যা নাই। ওই নাম্বারটা অবশ্যই আপনার পরিবারের কাছেও রেখে যাবেন, আপনারা নিজেরাও ফোনে সেভ করে নেবেন। যদি কখনো আপনার পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়ে, ওই নাম্বারে ফোন দিবেন, ডাক্তার সহ অ্যাম্বুলেন্স সহ ডাক্তার পৌঁছায় যাবে আপনার বাড়িতে 30 থেকে 45 মিনিটের ভিতরে, এবং আপনার অবর্তমানে আমরা পরিবারের সেবা নিশ্চিত করব। কোনো কারণে যদি আপনার পরিবারে কেউ কারোর দ্বারা ইনজুর হয় বা আপনার জমি জায়গা কেউ দখল করে, অবশ্যই নাম্বারে কল দেবেন, পুলিশ আপনার বাড়িতে 30 থেকে 45 মিনিটের ভিতরে পৌঁছে যাবে। তবে প্রেক্ষাপটে যদি আপনার বাড়িটা থানা থেকে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 3 ঘন্টার ডিস্টেন্স হয়, সেক্ষেত্রে তো এই টাইমে সম্ভব না। বুঝতে পারছেন? এটা প্রেক্ষাপট ভিন্ন। তো অবশ্যই এই সুযোগ সুবিধা আপনাদের জন্য সরকার নিশ্চিত করেছে, অবশ্যই আপনারা সে সকল সুযোগ সুবিধা নেবেন। এবার দেখেন, বিদেশে যাচ্ছেন, এদেশ থেকে লোন নিচ্ছেন, এদেশের সকল সুযোগ সুবিধা নিয়ে, সরকারি সুযোগ সুবিধা নিয়ে, সব কিছু নিয়ে বিদেশ যাচ্ছেন, সরকার অনেক কিছু শিখাই দেবে। ওই দেশ থেকে যাওয়ার পরে টাকাটা কিসে পাঠাবেন, হুন্ডিতে নাকি ব্যাংকে? এজন্য অবশ্যই 2টা ব্যাংক অ্যাকাউন্ট খুলে যাবেন, একটা নিজের নামে আর একটা পরিবারের নামে। ঠিক যতটুকু দরকার পরিবারের, ঠিক তার থেকে 50 পয়সা হলেও কম পাঠাবেন, বলেছি না? আর বাকিটা আপনার যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে সেভিংস করবেন। কেউ বুঝতে পারলো না, কিন্তু আপনি যদি কোনো কারণে দুর্ঘটনায় সামিল হন, ওই টাকাটা কি আপনার পরিবার পেয়ে যাবে? নমিনি তো একজন থাকছে। আর বন্ধু বান্ধব ফোন দিলে কি 6 মাস ধরে বেতন পাই না, কারণ বাড়িতেই দেখ ঠিক মতো টাকা পাঠাইতে পারি না। আর বাড়িতে যদি এক্সট্রা পাঠান, সবাই জেনে যাবে। এইবার বেনিফিটটা কি? এখন হুন্ডিতে যদি আপনি টাকা পাঠান, হুন্ডিতে টাকা পাঠানোর ফলে কি হবে, এদেশে যারা রাঘববোয়াল বা যারা দুষ্কৃতিকারী বিদেশে টাকা পাচার করে, তাদেরকে সহযোগিতা করলেন টাকাটা পাচার হইতে। কারণ এদেশের ক্যাশ টাকা কি, বাংলা টাকা কি বিদেশে চলে? তাহলে তারা কিভাবে টাকা পাচার করে? ওই ডলার ওইখান থেকে আপনার কাছ থেকে নেবে, এখান থেকে দিবে, এই জন্য একটু বেশি দেয়। এরপরে কি করবে? তাহলে দেশের ক্ষতি করতেছেন না? আবার কি হয়, আপনি এই যে খাদ্য সামগ্রী বা বিভিন্ন ওষুধ প্রসাধনী অনেক কিছু বিদেশ থেকে আমদানি করেন, তার জন্য কি ব্যাংকের থেকে এলসি করা লাগে না? কিন্তু এই যে মদ, গাঁজা, ফেন্সিডিল, অস্ত্রপাতি, অবৈধ জিনিস, চোরাচালানি, এইসব জিনিসগুলো যে দেশে আসে, গভর্নমেন্ট কি এর এগেনস্টে বা ব্যাংক এর এগেনস্টে এলসি দেয়? ওরাও এই জিনিসগুলো আমাদের দেশে ঢুকতেছে না? এভাবে অবৈধভাবে আসতেছে কেন? ফিরিয়ে আসতেছে। এই যে আপনারা কষ্ট অর্জিত রেমিটেন্সটা তাদের হাতে তুলে দিচ্ছেন, আর তারা ওইটা দিয়ে এইসব নিয়ে আসতেছে। তা আপনার অবর্তমানে আপনার ছেলে এখানে ঘুরতেছে, এইসব নেশাদ্রব্য তো আপনার ছেলের কাছে বিক্রি করবে নাকি? তাহলে আপনার ইনকাম দিয়ে আপনার ছেলেকে এদেশে কি নেশা খাওয়ার জন্য এনকারেজ করতেছেন না আপনি? অবশ্যই বিনীত অনুরোধ করব, কেউ হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না। প্রয়োজন আপনি পাঠায়েন না, ওই জমায় রাখেন, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেন, কিন্তু হুন্ডিতে পাঠায়েন না ভাই। অবশ্যই টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠাবেন, তাহলে কি হবে, এদেশের ক্ষতি হবে না। আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের গর্বের, আপনাদেরকে আমরা রেসপেক্ট জানাই। কিন্তু আপনারা যদি হুন্ডিতে টাকা পাঠান, এদেশ থেকে পাচারকারীদের সহযোগিতা করতেছেন, আর বিদেশ থেকে যারা অবৈধ জিনিস নিয়ে আসে তাদের সহযোগিতা করতেছেন, দেশটাকে ধ্বংস করতেছেন। অতএব আপনারা যেহেতু দেশের হাল ধরেছেন, আশা করব আপনাদের দ্বারা কোনো দেশের ক্ষতি আজকের পর থেকে আর হবে না। আগে জানতেন না, ঠিক আছে, এখন তো জানলেন, ঠিক আছে। তাহলে আমরা ওয়াদা করলাম, আজকের পর থেকে আর কেউ হুন্ডিতে টাকা পাঠাবো না। এবার দেখেন, হুন্ডিতে টাকা পাঠাইলেন, 2 টাকা বেশি পাইলেন, লাখে 3000 পাইলেন,
ব্যাংকও কিন্তু প্রযোজনা দিচ্ছে লাখে 2000। আবার আপনি যে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন না, যে সবচেয়ে বেশি টাকা পাঠায় গভর্নমেন্ট কিন্তু প্রত্যেক বছর তাকে পুরস্কৃত করে, এটা জানেন? আবার এই বিদেশ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা জমাচ্ছেন না, ওই দেশ থেকে এসে যখন এই দেশে কিছু একটা করতে চাবেন, এই যে টাকা আপনি ট্রানজ্যাকশন করেছেন বিদেশ থেকে, এই টাকার উপরে আপনি একটা ভালো অঙ্কের লোন পাবেন, কারণ আপনি রেমিটেন্স যোদ্ধা, দীর্ঘদিন বিদেশে পরিশ্রম করে এদেশে ডলার পাঠাইছেন, ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে আপনার একটা ভালো মানের ট্রানজ্যাকশন হয়েছে ব্যাংকে, ওই টাকার বলে এখন আপনি বড় অঙ্কের একটা লোন পাবেন। হুন্ডিতে টাকা পাঠাইলে সেটা পাবেন। দেখেন একটা বেনিফিট আমি বুঝাই। সাপোজ আপনি 50 লক্ষ টাকা জমাইছেন, এখন একটা জমি কিনবেন। এই টাকার উৎস কি? এটা কালো টাকা হয়ে গেছে না? তাহলে এটা এখন সাদা করা লাগবে না? সাদা করতে গেলে কি 25%, 30% কি কষ্ট অর্জিত টাকাই তো এখন দিয়ে দেওয়া লাগবে। তাহলে 3000 বেশি পাইছিলেন, এখন যাচ্ছে কত? লাখে 35,000। বুঝলেন? লাখে পাইছিলেন 3000, যাচ্ছে 30,000, 35,000, 25,000। অতএব থলির লাভ কিন্তু গলিতে গেল, তাই না? আমরা অতি চালাক, কিন্তু অতিরিক্ত চালাক হয়ে তারা খেয়ে যায়। আর ব্যাংকিং চ্যানেলের মধ্যে পাঠালে কি হতো, উল্টো আরো লোন নিতে পারতেন, সম্মানিত হতেন। তাই অতএব এই ভুলটা করা যাবে, অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকাটা পাঠাবেন, তাহলে নিরাপদ থাকবে। ওখানে হুন্ডিতে পাঠাইলেন, কি হলো না হলো টেনশনে থাকবেন, কোনো দরকার নেই। কেউ যদি মেরে দেয় কি করবেন? কিছু করার আছে? এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এরপরের পয়েন্ট, যে কোনো প্রেক্ষাপটে যে দেশে আপনি যাচ্ছেন উন্নত জীবনযাপনের আশায়, যদি আপনার মাইন্ডসেট এরকমই থাকে যে আর আমি এদেশে আসবো না, তাহলে আমার বলার কিছু নাই। কিন্তু যদি মনে করেন যে না, আপনাদের যেমন এইম আছে যে 10 বছরের ভিতরে আমরা চলে আসবো আমাদের টার্গেট ফুলফিল করে, এরকম যে ভাইদের এইম আছে এদেশে আবার ব্যাক আসার, আমি তাদেরকে বলবো ওদেশে বালিশের নিচে টাকা জমাবেন না, ডলার ওদেশে জমাবেন না। কোনো কারণে যদি আপনার একটা দুর্ঘটনা ঘটে যায়, ওই ডলার নিয়ে দেশে আসতে পারবেন না। কারণ কি, আমরা যে আমাদের ইউএই, ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাইতে যে 57 জন রেমিটেন্স যোদ্ধা অ্যারেস্ট হয়েছিলেন, সাজা হয়েছিল, গভর্নমেন্ট কি তাদেরকে ছাড়াই নিয়ে আসে না? তো তারা কি আর বাড়িতে যাইতে পারছে? তাহলে যদি ওখানে বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকতো, বা যদি এলো ডলার বালিশের নিচে থাকে, কেউ আনতে পারছে? তাহলে কি হলো, বেহাত হয়ে গেল না সারা জীবনের কষ্ট অর্জিত উপার্জন? এই জন্য যদি কখনো দেশে যাই কিছু করতে চান, কোনো ব্যবসা বাণিজ্য করতে চান, নিয়ে নেবেন সৌদি একজনকে পার্টনার, তার টাকা করবেন, শ্রম আপনার, অর্থ তার, যা প্রফিট হবে আপনারটা গুছাই নেবেন ব্যাংকে। তাহলে অ্যাটলিস্ট আপনার কোনো দুর্ঘটনা ঘটলেও টাকাটা মায়ের যাচ্ছে। অবশ্যই একটু সজাগ, চালাক হইতে হবে, সচেতন হতে হবে। আমি এগুলো শিখাইছি না আপনাদের? অবশ্যই এগুলো মেনে চলবেন, দেখবেন যে প্রতারিত হবেন। অযথা আননেসেসারি বিভিন্ন জিনিস নিয়ে আসেন যেটা আপনার প্রয়োজন না। জীবনে কখনো ল্যাপটপ ইউজ করেননি, 80,000 টাকা দিয়ে এক ল্যাপটপ নিয়ে আসেন, নিজের ওয়েট বুঝাইতে হবে। মোবাইল 3-4টা কিনছেন ব্যবহারের জন্য, হ্যাঁ আমি কি, অ্যাকচুয়ালি এটা শো অফ করার টাইম না। আপনি বাড়িতে আসার পরে যদি চায়ের কেটলি গরম না হয়, তার মানে বুঝবেন যে আপনার আবার যাওয়ার টাইম হয়ে গেছে। আর যদি আসার পরে চায়ের দোকানে 5 টাকা নিয়ে যান এবং 1 কাপ চা আপনার টাকাটা যদি কেউ না খাওয়ায় তাহলে দিবেন, তাহলে ভাববেন যে আপনারা যাওয়া লাগবে না। যে ব্যবসা করতে চাচ্ছেন এটা অবশ্যই করতে পারবেন। অপ্রয়োজনীয় জিনিস ওদেশ থেকে নিয়ে আসেন, ল্যাপটপ একটা নিয়ে আসেন, আনার পরে সি ড্রাইভের একটা কোনো কিছু ডিলিট হয়ে গেছে, অন হয় অফ হয়, মেকারের কাছে নিয়ে গেছেন, সে দেখে বুঝে ফেলা হয়েছে, এখন বললো কি ভাই এ তো শেষ, এ আর 30,000 টাকা লাগবে ঠিক করতে, কিন্তু উইন্ডোজ একটা দিলেই কিন্তু হয়ে যেত, জানেন না তো। এখন আপনি বেচলে বেঁচে যান, 20-25,000 টাকা মনে পাইতে পারেন।
আর 80,000 একটা পালসার গাড়ি কিনছিলেন, তার তেল কেনার টাকাও তো আর নাই। দেখ 20-25,000 হইলেও তো কিছুদিন চলা যাবে। যাক, দিয়ে দিলেন 80,000 টাকার ল্যাপটপ, টানি টুনি ক্যান্ডি কুটে 30,000 টাকায় বেঁচে নগদে 50,000 টাকা লাভ, তাই না? এই ভুলটা করা যাবে না। অবশ্যই যেটা অপ্রয়োজনীয় শো অফ করার কোনো দরকার নেই, মাইন্ডে নেবেন না। 5,000 টাকার একটা জিন্স প্যান্ট কিনতে যেয়ে ওই অতিরিক্ত অর্থ ব্যয়টা না করে এই বাংলাদেশ থেকেই ও দেশে জিন্স প্যান্ট গেছে, আইসি বাংলাদেশে ওই ভালো মানের 500-600 টাকায়, 1000 টাকায়, 1200 টাকায় পাওয়া যায়, সেটা কিনেই ছেলেকে দিয়ে। বিদেশে যাচ্ছেন, ছেলে এখন 500 টাকার প্যান্ট পরে, বিদেশে যাওয়ার পরে আমার ছেলে 500 টাকার প্যান্ট পরবে মানে আপনি 2000 টাকার প্যান্ট পরাইতে যান না। তখন 2 দিন পরে দেখবেন ছেলে এখন সাইকেল চালায় স্কুল যায়, তখন বলবে যে আমার হুন্ডা চালাতে গেলে এই প্যান্টের সাথে মানাচ্ছে না, তখন ব্ল্যাকমেল করবে। কারণ ছোটবেলার থেকেই কিন্তু সে ব্ল্যাকমেল করছে। ছোটবেলায় কানলেই মা দুধ দিচ্ছে, ছোটবেলায় কানলেই আপনি চকলেট খাইতে টাকা দিচ্ছেন, স্কুলের টিফিনের টাকা দিচ্ছেন, সে চেষ্টা করবে অলওয়েজ আপনাকে ব্ল্যাকমেল করতে। আমার বাইক না কিনে দিলে আমি গলায় দড়ি দেবো, আমি বলবো ওদেশ থেকে ভালো মানের রশি কিনে পাঠাই দেবেন, যে বাবা লটকাইলে এটাতে লটকা, কনে ছিঁড়া পাটা দড়িতে লটকাবি, পাটা ভাঙবে, মরবি না ঠিক মতো, আমার ওর খরচ বেড়ে যাবে, ও জীবনেও মরবে না, আপনাকে ব্ল্যাকমেল করবে। আর বাইক কিনে দিয়েছেন তো ভাববেন বাইসাইকেলে তো এখন ইউনিয়নের বৌমাদের ডিস্টার্ব করতেছে, তখন পুরো থানার বৌমাদের ডিস্টার্ব করে। এখন যে বলে না যে বাইক না কিনে দিলে লেখাপড়া করবো না, এখন তো যাই সপ্তাহে একদিন পড়ে, তখন মাসে একদিন বই নিয়ে বসবে না, এটা মাথায় রাখবেন। অবশ্যই অপ্রয়োজনীয় কোনো কিছু দিবেন না। তার টিফিন খরচ যদি 50 টাকায় এনাফ, 100 টাকা দিতে যাবেন না। এই অতিরিক্ত 50 টাকা সে সেভিংস করবে না, এই অতিরিক্ত 50 টাকা দিয়ে সে বাজে খরচই করবে, তাতে সে তার সঙ্গ খারাপ হবে। এই ভুলগুলো যেন বিদেশ যেয়ে করবেন না। বাড়িতে যতটুকু লাগবে তার থেকে কম দিলে আপনার ওয়াইফ, আপনার মা, তারা মার্কেটে ঘুরে বেড়াবে না, অর্থাৎ বকেটেরা পিছনে লাগার সুযোগ পাবে না। টাকা নেই, খরাইতে ফকির, ও বিদেশে নামমাত্র গেছে, ওখানে হাত বাড়াই লাভ নেই। কারণ এক ধরনের দুষ্কৃতিকারী, তারা টার্গেটই করে কার টাকা আছে, কে বিদেশে ওয়াইফের কাছে টাকা পাঠাচ্ছে বেশি, তার পিছিয়ে লেগে তার মাথা ওয়াশ করে, আই ওয়াশ করে, ব্রেন ওয়াশ করে তাকে কেমনে ওই টাকাগুলো নেওয়া যায়। এই দুষ্কৃতিকারীদেরকে আপনি ইনফ্লুয়েন্স করবেন না, বোঝা গেল? আপনি যেভাবে আপনার পরিবারকে রাখবেন, ঠিক পরিবার ওইভাবেই থাকবে। মনে রাখবেন, বিদেশের মাটিতে যাওয়ার পরে ওখানে আপনার কোনো গার্ডিয়ান নাই, আপনার কোনো কাজের লোক নাই, আপনার দেখাশোনার কেউ নাই। আপনি আপনার নিজেই নিজের গার্ডিয়ান, নিজেই নিজের কাজের লোক, নিজেই নিজের সব কিছু। অসুস্থ হয়েছেন, ওষুধ এনে দেওয়ার কেউ নাই। অতএব ইমার্জেন্সি বেসিসের কিছু ওষুধ সবসময় নিজের কাছে রাখবেন। প্রতিটা দিন একটা নির্দিষ্ট টাইমে ঘুমাবেন, নির্দিষ্ট টাইমে উঠবেন। কোনো কারণে যদি পারিবারিক ক্যাসালে ইন্টারাপ্ট করে ঘুমাইতে 10 মিনিট লেট, উঠতে 10 মিনিট লেট, সকালবেলা কাপড় ধুয়ে রান্না করতে 10 মিনিট লেট, খাইতে বসছেন, গাড়ি চলে আসছে, খাওয়া হয়নি, ওই খাবার ফ্রিজে উঠাইতে পারবেন না, গরম, বাইরে রেখে গেছেন, আসি দেখছেন নষ্ট হয়ে গেছে, সারাদিন না খেয়ে থাকতে কষ্ট হবে, বেশি দিন টিকতে পারবেন না। তাহলে অবশ্যই এই ভুলগুলো করবেন না। এদেশে থেকেই তো অনেক সমস্যার সমাধান করতে পারেন, ওখানে যে কি এমন হ্যাডাম হয়েছেন যে আপনি সকল সমস্যার সমাধান করবেন? পারবেন না। অতএব এদিকে মাথা ঘামাবেন না, এখান দিয়ে শুনবেন, এখান দিয়ে বের করবেন। ক্ষমতা আপনার কাছে, মাস শেষ, গত 3 মাস ধরে ধার কর্য করে পাঠাচ্ছি, এ মাসে তো বেতন টোটালি পাবো না, কেউ ধারও দিচ্ছে না, কেমনে টাকা পাঠাবো বুঝতেছি না। মোটামুটি এই সুনামটা দিয়েন, দেখবেন যে আপনার কাছে অভিযোগ যা কমে গেছে। এরপরে যখন 5-7 দিন হয়ে গেছে টাকা পাঠাচ্ছেন না, যখনই ফোন দেবে বলবেন বউ শাশুড়ি দুইজন এক প্লেটে খাবা, আমারে ভিডিও কল দিবা, যদি দেখি মিল মহব্বত হয়েছে ইনস্ট্যান্ট টাকাটা পাঠাবো। আধা ঘন্টা লেট, 5 মিনিট যাইতে নিয়ে দেখবেন যে রান্নাবাড়া রেডি, খাবার রেডি, ভিডিও কল দিয়ে দিস। কারণ তারা তো জন্মগতভাবে শত্রু না। আপনি অতিরিক্ত টাকা দিয়ে যে কসমেটিক্স, এরটা ভালো ওরটা খারাপ, কাজের লোক 2টা রেখে দিয়েছেন যেখানে লাগেই না, তারা কি করবে? সারাদিন কাজ নেই, রান্না নেই, কোনো কিছু নেই, বিরক্ত হয়ে জীবনে টুইস্ট আনার জন্য ঝগড়াটা বাঁধাইছে।
অর্থাৎ আপনি পারেন আপনার পরিবারকে ধরে রাখতে। আরেকটা বিষয়, এখন দেখা যাচ্ছে আপনি চলতেছেন স্বাচ্ছন্দ্যে, কিন্তু আরেকটু ভালো লাইফের জন্য তো বিদেশ যাচ্ছেন। এখন আপনার মাসিক খরচ যদি 20,000 টাকা হয়, মনে রাখবেন বিদেশের মাটিতে যাওয়ার পরে আপনার পরিবারের সদস্য 5 জন, তাহলে পার জনে কত? 4,000 করে। আপনি তো চলে গেছেন ওদেশে, তাহলে এখন লাগবে কত? 16,000। এখন কিন্তু 20,000 লাগবে না, আপনি 16,000ই দেবেন। 40,000 দেন। এখন মাস শেষে মুদির দোকানে 2,000 টাকা বাকি পড়ে, তখন দেখবেন মাস শেষে মুদির দোকানে 4,000 টাকা বাকি পড়েছে। কারণ কি বলেন তো? এখন সপ্তাহে একদিন আপনি পাঙ্গাস মাছ খান, একদিন হলো আপনার ওই ব্রয়লার মুরগি খান, তখন তারা সপ্তাহে একদিন গরু মাংস খাবে, সপ্তাহে একদিন ইলিশ মাছ খাবে। এই ভুলটা দয়া করে করবেন না। হ্যাঁ, খাওয়াবেন, অবশ্যই পরিশ্রম করতেছেন, ভালো মন্দ খাবেন, কিন্তু একটা হিসাবের ভিতরে, সবকিছু হিসাব করে। আর একটা ভুল প্রবাসী ভাইরা সবাই করে থাকেন, বিদেশে যে প্রথম ইনকাম করে ধার দিন ক্লোজ করেই মোটামুটি 20-30 লাখ টাকা দিয়ে একটা বাড়ি হাঁকাই দেন। আসে আলিশান একটা বাড়ি, গর্ব করতে পারবো বাড়ি একটা করেছি। এবার আসে কি হয়, সারা জীবনে অর্জন দিয়ে বাড়িটা করেছেন, আসে ওই বাড়িতে যে বিদ্যুৎ বিল দেবেন সে টাকাটা থাকে না। এই ভুলটা করবেন না। বিদেশ থেকে যত টাকা ইনকাম করবেন সব প্রয়োজনে পাইলেই আরো কিছু ধার করে একটা জমি কিনে ফেলাবেন। বলবেন কি, ওই যে শিখাই দিয়েছিলাম যে 6 মাস বেতন পাচ্ছি না বন্ধু, হঠাৎ একসাথে পাইছি, এই জমিটা কিনে ফেলাইছি, এই কিছু ধার খরচ করছেন, আবার বেতন পাই ওটা দিয়ে দিলেন। কেউ ধার তাহলে চাইতে পারবে না, উল্টো আপনি বেনিফিশিয়াল হবেন। ধার দিবেন তো সম্পর্ক নষ্ট। আর যত টাকাই জমান না কেন, বিদেশ থেকে আসার পরে অবশ্যই যদি যে যে টার্গেট করেছেন ব্যবসা দেবো বা এটা দেবো ওটা দেবো যাই দেবো, একবারে যে টাকাটা নিয়ে আসেন কাউকে জানাবেন না। প্রথম কি করবেন, যে ধরনের ব্যবসা আপনি দিতে চাচ্ছেন ওই ধরনের কে বিশ্বস্ত কোনো ভালো দোকানদার যে পরামর্শ দেয় বা লোকের উপকার করে, তার কাছে যাবেন যে ভাই কিছু তো করতে পারতেছি না, আমাকে একটু চাকরিতে নেন। 3 মাস তার ওখানে চাকরি করবেন, আমি টাকা পয়সা আনতে পারি নাই, সব আটকে গেছে। তারপরে আস্তে করে তাকে বলবেন যে ভাই আমি তো 3 লাখ 4 লাখ মতো টাকা পাইছি, এই যদি দেখেন এই ব্যবসাটা ভালো, যদি ভালো না পান এটা করবেন না, যদি দেন না এটাই ফিউচার ভালো, ভাই আমি তো 2-3 লাখ টাকা আনতে পারছি, আপনার কাছ থেকে মাল নিয়ে আমি বিক্রি করব, এই টাকাটা দিলাম, আমার একটা ব্যবস্থা করে দেন, দেখবেন উনি দিবে। এরপরে কি করবেন, আস্তে করে আজকে 5 লাখ কালকে 7 লাখ আস্তে আস্তে করে ওখানে ইনভেস্ট করবেন। প্রয়োজনে প্রবাসী কল্যাণ ব্যাংক বা সরকারি ব্যাংক থেকে লোনের সুযোগ সুবিধা পাচ্ছেন। আর একটা কথা মনে রাখবেন, এই যে আপনি ব্যবসা করতেছেন, এটা করতেছেন ওটা করতেছেন, যদি এসে এলাকায় জানান যে আপনি 40 লক্ষ টাকা নিয়ে আসেন, আই বন্ধু ব্যবসা করব, কি ব্যবসা করা যায়, ব্যবসার আইডিয়া বের করতে করতে 20 লাখ শেষ, দোকান ডেকোরেশন করতে করতে 10 লাখ শেষ, উদ্বোধন দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে দেখবেন আরো 5 লাখ শেষ। এবার মাল কিনবেন কি দিয়ে, সে ওই আর নাই, আবার দেখবেন যে টিকিট লাগাইছেন ওইটা দিয়ে, ভিসা লাগাইছেন যে আর 10 বছর খেটে আসি তারপর ব্যবসাটা করবেন। এই ভুলটা করবেন না। আলিশান বাড়ি বানাবেন না আগের থেকে, হ্যাঁ বানান, থাকার মতো মোটামুটি যেটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। 2 লাখ 5 লাখ টাকা দিয়ে বানান, 30 লাখ টাকা দিয়ে বানানোর তো দরকার নাই। এরপরে যদি এসে ভালো একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে যেতে পারেন তখন আপনি এনজয় করেন, আমার না নাই। ঠিক আছে, এখন আমি শেষের দিকে যাব। তাহলে আমরা বিদেশে যাওয়ার আগে 2টা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই খুলবো, একটা নিজের নামে আর একটা পরিবার, যৌথ অ্যাকাউন্ট। হ্যাঁ, যৌথ অ্যাকাউন্টে যে টাকাটা পাঠাচ্ছেন এবং নিজের নামে যে টাকাটা পাঠাচ্ছেন, দুটারই পোর্টফোলিও কিন্তু আপনার নামে ভারী হচ্ছে। কিন্তু আর একজনের নামে যদি একটা অ্যাকাউন্ট খুলে যান তাহলে কি হবে, তার পোর্টফোলিও তার অ্যাকাউন্ট ভারী হবে। কিন্তু যৌথ অ্যাকাউন্টে কি নিজের নাম রয়েছে না, তাহলে যত টাকা পাঠাচ্ছেন কি সব নিজের নামে যোগ হচ্ছে না, নিজের পোর্টফোলিও ভারী হচ্ছে না, কোথায় ভালো লোন পাবে। বুঝাইতে পারলাম? অবশ্যই এই ভুলটা যেন করবেন না। এবার আসেন, এয়ারপোর্টে আসা যাওয়ার সময় যে জিনিসগুলো আইনের চোখে গ্রহণযোগ্য না বা আইনের যোগ্য অপরাধ,
আইনের চোখে অপরাধ এমন কোনো জিনিস আমরা নিয়ে এয়ারপোর্টে যাব না বা আসবো না। আগ্নেয়াস্ত্র হইতে পারে, লিকুইড যে ধরনের অ্যাসিড টাইপের, হ্যাঁ, বা দাহ্য পদার্থ তেল এইসব টাইপের হতে পারে, অ্যালকোহল হতে পারে, বা আদারেজ আপনার হলো ভিন্ন অবৈধ যে নেশাদ্রব্য হতে পারে, চালান এই চক্র হতে পারে। একটা নির্দিষ্ট সংখ্যক বা একটা নির্দিষ্ট লিমিটেড যে রাইটস আপনার রয়েছে, ঠিক ওইটুকু যে প্রসপেক্টাস পেয়েছিলেন, প্রসপেক্টাসে যা যা রয়েছে ঠিক অতটুকু, এর বাইরে আমরা কোনো কিছু নিব না, অপ্রয়োজনীয় কিছু নিব না। ঠিক ওই দেশ থেকে আসার সময় ওইরকম অযাচিত অপ্রয়োজনীয় কোনো কিছু আনবো না। অবশ্যই দেখে শুনে চলবো। যখনই বিমানে বসবো সিট বেল্টটা ঠিক মতো বেঁধে নেবেন বিমান ওঠার সময় এবং নামার সময়। খুব ইজি, এইভাবে জাস্ট চাপ দিয়ে ঢুকাই দিলেন। আমি দরকার হলে সেটাও আপনাদের প্র্যাকটিস করাই দেবো। এরপরে আপনারা বিমানে অস্বাভাবিক কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বা দুর্ব্যবহার কারোর সঙ্গে করবেন না। আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন বিদেশে, আপনার ব্যবহার আচার আচরণ এদেশকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ আপনি যদি ব্যাড ল্যাঙ্গুয়েজ দেন, খারাপ ব্যবহার করেন লোকের সাথে, যদি আপনার চলাফেরা যদি অসামাজিক হয়, এদেশের সম্মান যাবে। আপনি কোনো অবস্থাতে যেন দয়া করে চাবেন না আমাদের রেমিটেন্স যোদ্ধারা ওই দেশে যাওয়ার ক্ষেত্রে যেন বিড়ম্বনার শিকার হয়, বা আমাদের রেমিটেন্স কার্ডটার জন্য আপনার দ্বারা ধ্বংস না হয়। যে সকল ভাই বোনেরা ইউরোপের ছোট দেশগুলোতে যাবেন, অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা সে দেশে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি দিবেন না। অ্যাটলিস্ট 1 বছর ওখানে থেকে যাবেন, সম্ভব না হলেও 6 মাস, তাও না হলে অ্যাটলিস্ট 3 মাস আপনারা না থেকে যেদিন গেছেন ওই দিনই বা পরের দিনই রওনা দিবেন না। এতে কি হয়, ওই দেশে যে অডিটটা হয় ওখানে যখন আপনাকে পেশ করতে না পারে তখন এদেশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয়ে যায়। এবং এজন্যই কিন্তু আমাদের ছোট দেশগুলোতে, ইউরোপের ছোট দেশগুলোতে যে প্রচুর পরিমাণ বাঙালি যেত, এগুলো যাওয়া মিস হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে। আমরাই কিন্তু আমাদের অতিরিক্ত লোভে কি করতেছি, আমাদের দেশটাকে বিবাদে ফেলাচ্ছি, শ্রম বাজারটাকে হুমকির মুখে ফেলাচ্ছি, সম্ভাবনাময় বাজারটাকে সংকুচিত করে ফেলাচ্ছি, এবং আশা অনুযায়ী আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না, আরো হতাশ হচ্ছি, আর দিন শেষে গভর্নমেন্টকেও দোষারোপ করছি। এটা কি গভর্নমেন্টের দোষ? গভর্নমেন্ট আপনাদের জন্য যে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছে এমন কিছু নাই যা করে নাই। যখনই যে সমস্যা উঠে এসে বা আপনারা অভিযোগ দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার এগেনস্টে কিভাবে সুন্দর একটা প্রতিকার করা যায় সেটা নিশ্চিত করে দিয়েছে। কোন সমস্যার সমাধান করেনি শুধু বলেন, সমস্যাটা বলেন, আমি সমাধানটা বলতেছি। অবশ্যই সেগুলো জানতে হবে, কোথা থেকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় সেটা নিতে হবে। আপনারা বিদেশে যাবেন, এত সহজ একটা ওইপি প্ল্যাটফর্মটা করে দিয়েছে আপনাদের জন্য, যে বিদেশের লোক আপনাকে নিবে যে কোম্পানি, সেও ওর ভিতরে ইনভলভ থাকতেছে, যে এজেন্সি পাঠাবে সেও ইনভলভ থাকতেছে, আপনিও ইনভলভ থাকতেছেন। সমন্বয় হচ্ছে সরকারের সাথে, নিয়োগকর্তা এবং এজেন্সির এবং যে কর্মী, সবার সাথে একটা সমন্বয় ঘটতেছে। এর ফলে কি হচ্ছে, এই যে দালাল চক্র, প্রতারক চক্র, এরা কি আউট, নগদে আউট হয়ে যাবে, তাদের আর স্কোপ নাই। তারপরে যদি আপনি দালালের কাছে যান তাহলে কি কোনো প্রয়োজন আছে? একটা সিম্পল একটা রেজিস্ট্রেশন যেটা ফোনে এত ইজিলি করা যায়, আমাদের ভিডিও দেখেও কিন্তু ইজিলি করে নিতে পারবেন। ভিসা দরকার, কোন দেশে কি নিয়োগ আছে, প্রথম হচ্ছে আপনার মহাদেশ অনুযায়ী, তারপর দেশ অনুযায়ী, তারপর ওই দেশের কোম্পানি ওয়াইজ টোটাল নিয়োগটা দেখা দিচ্ছে। কোন এজেন্সি কোন নিয়োগটা ধরেছে সেই এজেন্সির নামও দেখা দিচ্ছে। তাহলে এই কাজে যাচ্ছেন এই কোম্পানিতে, কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, যে এজেন্সি ওইটা নিয়োগটা দিয়েছে। কিন্তু আর একজন যদি যায়, সাপোজ এই ভাই হচ্ছে আপনার নিয়োগটা পেয়েছে, ইনি অ্যাপ্লাই সার্কুলার দিয়েছে, আর আপনি কন্ট্যাক্ট করতেছেন ওই ভাইয়ের সাথে, তার মানে কি আপনি প্রতারণার শিকার হবেন? অবশ্যই এখন আপনার ডাটাবেজের ভিতরেই সেটা রয়েছে, তারপরে যদি আপনারা প্রতারিত হন আর কিছু করার নাই। সরকার কত সহজ করে দিয়েছে আপনাদের বিষয়গুলো।
অবশ্যই সরকারের সুযোগ সুবিধাগুলো আপনারা নেবেন, বোঝার চেষ্টা করবেন। এজন্য আমি বিনীত অনুরোধ করব, আগে বিএমইটি রেজিস্ট্রেশনটা করে বিদেশ যাওয়ার পূর্বেই আগে 3 দিনের যে পিডিও ট্রেনিং, এই ট্রেনিংটা আগে একবার করবেন। এর মেয়াদ থাকে 1 বছর। এর ভিতরে যদি আপনার বিষয় না আসে, যদি আরেকবার কেন 3বারও যদি করা লাগে, আপনারা প্রতারিত হবেন না। এর কারণে আপনারা হারবেন না, ঠকবেন না, কোনো জ্ঞান বিফলে যেতে পারে না। অবশ্যই এটার শুভঙ্কর হবে। এরপরে আপনার আগামী জীবনটা শুভ হবে, বিদেশ যাত্রাটা শুভ হবে। দয়া করে সবাই আগে পিডিও ট্রেনিংটা করে নেবেন, দেন আপনারা বিদেশ যাওয়ার ব্যাপারে যে ডিসিশনগুলো নেবেন দেখবেন অনেকটা সহজ হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের যে সকল প্রশ্নগুলো আছে আগামীকালকে আবারও করবেন। আমি আবারও এই প্রশ্ন ওয়াইজই এখন আপনাদের এই যে 2-4 দিন আছেন, আমি এইগুলোরই উত্তর দেব। আমি সংক্ষেপে আবার রিভাইজ দিয়ে আপনাদের মনে করাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, যারা আমার কথাগুলো শুনেন বা যারা দেখেন, বিনীত অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো আপনাদের সচেতনতার জন্য বিদেশে যাওয়ার পূর্বে অবশ্যই যদি আপনারা এই জিনিসগুলো, এই বিষয়গুলো যদি মেনে চলেন, এই উপদেশগুলো, এই পরামর্শগুলো যদি মেনে চলেন, ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না। আশা করি যারাই বিদেশে যাবে, যাওয়ার পূর্বে এই মোটিভেশনাল ভিডিও বা সচেতনমূলক ভিডিওগুলো আপনারা একটু দেখবেন, দেখে দেন যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে ডিসিশন নেবেন। আশা করি আপনারা প্রতারিত তো হবেন না এবং আরো কম টাকায় দালালের খপ্পরে না পড়ে বিদেশে যেতে পারবেন। কারণ আপনারা সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হয় কীভাবে, সেই ওয়েটা শিখতে পারবেন, জানতে পারবেন। এর ফলে যে 5টা ভায়া মাধ্যম ঘুরে আপনারা সেখানে যান, এই ভায়া মাধ্যমগুলো থাকবে না। অর্থাৎ সরাসরি আপনারা এজেন্সির সঙ্গে যোগাযোগ করে কম টাকায় যেতে পারবেন। তো চেষ্টা করবেন দালালের খপ্পরে না পড়ে সরকারি নিয়ম নীতি মেনে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ডিসিশন নেওয়ার। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।